যখনই ইসলামিক ইতিহাস নিয়ে আলোচনা হয় মনে কিন্তু অনেক প্রশ্ন আসে। তবে সম্ভবত সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই সব কিছুর উৎসটা আসলে কি। মানে এই যে এত এত গল্প, এত ঘটনা, এগুলো আমরা জানলাম কোথা থেকে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই যাত্রার গভীরে যাব। দেখব কিভাবে একটা সভ্যতা তার নিজের ইতিহাসকে লিখেছিল। আমরা তো হরহামেশাই বিভিন্ন গল্প শুনে থাকি, তাই না? কিন্তু যে লিখিত সোর্সগুলো থেকে এই গল্পগুলো এসেছে সেগুলোর নিজেদেরই একটা অসাধারণ নাটকীয় ইতিহাস আছে। এটা হলো সৃষ্টির, হারিয়ে যাওয়ার এবং তারপর আবার টিকে থাকার এক অবিশ্বাস্য কাহিনী। চলুন এই উৎসগুলোর পিছনের সেই গল্পটাই জানা যাক। স্ক্রিনে যে চারটা প্রধান ঐতিহাসিক বইয়ের নাম দেখা যাচ্ছে, এগুলোকে বলা যেতে পারে ইসলামিক ইতিহাসের একেবারে মূল ভিত্তি। যেমন ধরুন আল তাবারির লেখা বিশাল এক বিশ্ব ইতিহাস, তারপর ইবনে আসির আর ইবনে কাসিরের কাজ, যারা সেই ইতিহাসকেই আরও এগিয়ে নিয়ে গেছেন, আর সবশেষে ইবনে খালদুনের সেই যুগান্তকারী বই, যা ইতিহাসকে দেখেছে সমাজবিজ্ঞানের চোখে। বলতে গেলে সারা বিশ্বেই এই বইগুলোই ইসলামের ইতিহাস হিসেবে পরিচিত। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই বইগুলোর অস্তিত্ব কখনোই নিশ্চিত ছিল না। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। প্রথম সমস্যাটা ছিল খুবই সাধারণ। ইসলামের একেবারে শুরুর দিকের ইতিহাস ছিল পুরোপুরি মৌখিক। তখন কোনো কিছু লিখে রাখার প্রথা ছিল না, আর ঠিক এই কারণে পুরো ইতিহাসটাই হারিয়ে যাওয়ার একটা বিশাল ঝুঁকির মধ্যে ছিল। দেখুন, প্রথম খলিফাদের সময় ইতিহাস লেখার কোনো প্রয়োজনই ছিল না, কারণ বেশিরভাগ সাহাবী তখনও জীবিত ছিলেন। কিন্তু সময় তো আর থেমে থাকে না। ধীরে ধীরে প্রত্যক্ষ দর্শকরা দুনিয়া থেকে বিদায় নিতে শুরু করলেন, আর তখন একটা নতুন সমস্যা দেখা দিল। নতুন প্রজন্মের তরুণরা খালিদ বিন ওয়ালিদ বা আলী রাহের মতো নিজেদের বীরদের চেয়ে রোমান আর পারস্যের নায়কদের গল্প শুনে বেশি প্রভাবিত হচ্ছিল। এই পরিস্থিতি দেখেই খলিফা ওমর বিন আব্দুল আজিজ প্রথমবার ইতিহাস লেখার একটা উদ্যোগ নিলেন। কিন্তু ভাগ্যের কি এক নির্মম পরিহাস! ইসলামের ইতিহাসের প্রথম লিখিত বইটা শেষ হওয়ার পরপরই খলিফা উমর বিন আব্দুল আজিজকে শহীদ করা হয়। আর এর মাত্র ৩০ বছর পর ইসলামের প্রথম শাসক বংশ মানে উমাইয়া খিলাফতের পতনের সাথে সাথে সেই প্রথম ঐতিহাসিক গ্রন্থটিও দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যায়। ভাবা যায় জ্ঞানের এই ব্যাপারটা কতটা ভঙ্গুর ছিল। তো উমাইয়াদের পতনের পর ক্ষমতায় এলো আব্বাসীয় খেলাফত। এটা ছিল একটা নতুন সাম্রাজ্য, যারা জ্ঞান চর্চাকে তাদের শাসনের একেবারে কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। তাদের অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু জ্ঞানের প্রতি তাদের যে ভালোবাসা ছিল তা নিয়ে কোনো প্রশ্নই চলে না। কিন্তু তাদের সামনে একটা বিশাল প্রযুক্তিগত বাধা ছিল, যা জ্ঞান চর্চাকে খুব সীমিত করে রেখেছিল। সমস্যাটা ছিল লেখার মাধ্যম নিয়ে। তখনকার দিনে বই লেখা হতো প্যাপিরাসের ওপর। জিনিসটা ছিল একদিকে যেমন অনেক দামি, তেমনি খুবই ভঙ্গুর। ফলে বই তৈরি করা আর জ্ঞান ছড়িয়ে দেওয়া ছিল নেবের রাত কঠিন একটা কাজ। অন্যদিকে কাগজ ছিল অনেক সস্তা আর টেকসই, কিন্তু সেটা বানানোর প্রযুক্তি তখন মুসলিম বিশ্বের জানা ছিল না। আর এখানেই গল্পের মোড়টা একেবারে ঘুরে যায়। আব্বাসীয় সেনাবাহিনী চীনের সাথে এক যুদ্ধে জড়িয়ে পড়ে এবং হাজার হাজার চীনা সৈন্যকে বন্দী করে নিয়ে আসে। আর এই বন্দীদের মধ্যেই ছিল এমন কিছু কারিগর যারা কাগজ তৈরির সেই গোপন কৌশলটা জানত। ব্যাস, এভাবেই মুসলিমরা প্রথমবারের মতো কাগজ তৈরির প্রযুক্তিটা হাতে পেয়ে গেল। আব্বাসীয় খলিফাদের মধ্যে সবচেয়ে দূরদর্শী ছিলেন হারুন আল রশিদ। তিনি বুঝতে পেরেছিলেন কাগজের আসল শক্তিটা কোথায়। তাই তিনি দেরি না করে বাগদাদে বিশ্বের প্রথম বিশাল এক কাগজের কারখানা স্থাপন করলেন। আর এটা এমন এক সময়ে যখন ইউরোপে প্রথম কাগজের কারখানা তৈরি হতে আরও ৩০০ বছর বাকি। এই একটা পদক্ষেপই সবকিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কাগজের এই সহজলভ্যতা একটা নতুন যুগের সূচনা করে দিল, যা ইতিহাসে ইসলামিক স্বর্ণযুগ নামে পরিচিত। এটা ছিল জ্ঞান, বিজ্ঞান আর সংস্কৃতির এক অবিশ্বাস্য বিস্ফোরণের সময়। এখন এই স্লাইডের কথাটা একবার ভেবে দেখুন। বলা হচ্ছে সেই যুগে জ্ঞানীদের সম্মান ছিল আজকের দিনে রোনাল্ডো বা মেসির মতো। ভাবুন তো একবার, জ্ঞান আর পাণ্ডিত্যকে তখন কী পরিমাণ মূল্য দেওয়া হতো। কাগজের প্রাচুর্যের কারণে তখন হাজার হাজার বই লেখা শুরু হল। ইবনে হিশাম নবীর প্রথম পূর্ণাঙ্গ জীবনী লিখলেন, যেটা আজও টিকে আছে।
আল ওয়াকিদির মতো ঐতিহাসিকরা ঘটনার একেবারে বিস্তারিত বিবরণ লেখা শুরু করলেন। এবং ঠিক এই যুগেই লেখা হল সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ ইমাম আল তাবারির তারিখ আল তাবারি। কিন্তু কোনো কিছুই তো আর চিরস্থায়ী নয়। আব্বাসীয় খিলাফত ধীরে ধীরে দুর্বল হতে শুরু করল, আর ঠিক তখনই পূর্ব দিক থেকে এক ভয়ঙ্কর ঝড় এগিয়ে আসতে থাকল, মঙ্গল আক্রমণ। স্বর্ণযুগের সমাপ্তি তখন ঘনিয়ে আসছে। দুঃখজনক হলেও সত্যি, যখন হালাকু খানের মঙ্গল বাহিনী বাগদাদের দিকে এগিয়ে আসছিল, তখন শহরের ভেতরের বুদ্ধিভিত্তিক জগৎটা কেমন যেন স্থবির হয়ে পড়েছিল। পণ্ডিতরা তখন এমন সব অর্থহীন বিষয় নিয়ে বিতর্কে মগ্ন ছিলেন, যা বাস্তবতার থেকে যোজন যোজন দূরে। ভেতরের এই অবক্ষয় শহরটাকে আরও অনেক বেশি দুর্বল করে দিয়েছিল। 1258 সাল হালাকু খান বাগদাদে প্রবেশ করল। যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল তা ছিল অকল্পনীয়। বলা হয় এত মানুষকে হত্যা করা হয়েছিল যে টাইগ্রিস নদীর পানি দিনের পর দিন ধরে মানুষের রক্তে টকটকে লাল হয়েছিল। আর এরপর আসলো শেষ সবচেয়ে মর্মান্তিক মুহূর্তটা। হালাকু খানের সৈন্যরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি বাইতুল হিকমা বা হাউস অফ উইজডমের সমস্ত বই নদীতে ফেলে দিল। 400 বছরের জমানো জ্ঞান। বলা হয় বইয়ের সংখ্যা এত বেশি ছিল যে নদীর পানি রক্তের লাল রং থেকে বইয়ের কালিতে মিশমিশে কালো হয়ে গিয়েছিল। এক কথায় বললে ইসলামিক স্বর্ণযুগ সেদিন শেষ হয়ে গিয়েছিল। 400 বছরের জ্ঞান চর্চা আর পরিশ্রম সব বাগদাদের নদীতে ভেসে গিয়েছিল। মঙ্গল আক্রমণের সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর মুসলিম বিশ্ব যখন একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আর ইবনে খালদুনের মতো শেষ মহান পণ্ডিতরা কাজ করে যাচ্ছেন, ঠিক তখনই ইউরোপে এমন এক প্রযুক্তির জন্ম হচ্ছিল যা আবারও গোটা পৃথিবীকে বদলে দিতে চলেছিল। এই প্রযুক্তিটা ছিল প্রিন্টিং প্রেস বা ছাপাখানা। গুটেনবর্গ আবিষ্কৃত এই যন্ত্রটা দিয়ে লক্ষ লক্ষ বই ছাপানো যেত, যা জ্ঞানকে একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখত। কিন্তু এখানেই ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক সিদ্ধান্তগুলোর একটা নেওয়া হলো। তৎকালীন মুসলিম বিশ্বের সুপার পাওয়ার ওসমানীয় সাম্রাজ্য ছাপাখানাকে নিষিদ্ধ ঘোষণা করল। এর পেছনে নানা রকম কারণ দেখানো হয়েছিল। কেউ বলল জ্ঞান শুধু কলম দিয়ে অর্জিত হতে পারে, মেশিনে নয়। কেউ আবার এটাকে খ্রিস্টানদের আবিষ্কার বলে প্রত্যাখ্যান করল। আর কিছু পণ্ডিত হয়তো ভয় পেয়েছিলেন যে বই যদি এত সহজলভ্য হয়ে যায় তাহলে তাদের কর্তৃত্ব কমে যাবে। এই স্লাইডের সংখ্যাগুলোর দিকে একটু তাকান। এই একটা সিদ্ধান্ত যে কি বিশাল পার্থক্য তৈরি করেছিল তা এখান থেকে স্পষ্ট। যেখানে একজন মুসলিম লিপিকার দিনে হাতে লিখে বড়জোর 40 পৃষ্ঠা নকল করতে পারতেন, সেখানে ইউরোপের একটা ছাপাখানা দিনে 4000 পৃষ্ঠা ছাপাতে পারত। জ্ঞানের এই দৌড়ে ব্যবধানটা হয়ে গেল আকাশ-পাতাল। ওসমানীয় সাম্রাজ্য পরে তাদের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু ততদিনে অনেক অনেক দেরি হয়ে গেছে। ইউরোপে ছাপাখানা আবিষ্কারের প্রায় 300 বছর পর মুসলিম বিশ্বে প্রথম ছাপাখানা স্থাপন করা হয়। এই 3 শতাব্দীর ব্যবধান আর কখনোই পূরণ করা সম্ভব হয়নি। ইসলামিক ইতিহাসের এই উত্থান এবং পতনের গল্পটা আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। নতুন কোনো প্রযুক্তি বা ভবিষ্যতের বিরোধিতা করার আসল পরিণতি কী হতে পারে? এই গল্পটা কিন্তু শুধু ইতিহাস নয়, এটা বর্তমান আর ভবিষ্যতের জন্য একটা বড় শিক্ষা।